তারপরে গ্যালাক্সি লাভাররা কি খবর আপনাদের? কম টাকায় ভালো ক্যামেরা স্মার্টফোন হাজির হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি M35। আবার এমনটাও বলতে পারেন আপনি মোটামুটি 28-29 হাজার টাকার স্মার্টফোন পেয়ে যাচ্ছেন 23 হাজার টাকায়। জি হ্যাঁ, ঠিক শুনছেন। স্যামসাং গ্যালাক্সি A35 আর M35 এর মাঝে আলাদা করতে গেলে দেখবেন প্রায় সিমিলার বা সব কিছুই একই রকম, কিন্তু এটার দাম কম। কেন তাহলে কম? চলুন ফাইন্ড আউট করি। গ্যালাক্সি M35 দেখতে আসলে খুব একটা সুন্দর না, একদম সত্যি কথা যেটা। এর ডিজাইন আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, যদিও সাবজেক্টিভ ব্যাপার। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। রিয়ার প্যানেলটাতে হালকা এক ধরনের টেক্সচার দেখছি, আর এই যে 3টা ক্যামেরা পাশাপাশি রয়েছে, মানে লম্বালম্বি রয়েছে। ভাই ফোন দেখতে যেমন হোক, ভালো করে খারাপ হোক, বাট আপনাকে তো দেখতে ভালো হওয়া চাই, রাইট? এবং আপনাদের জন্য কিন্তু স্পেশাল সব কালেকশন চলে আসছে ফেব্রুয়ারি লাইফে। জেনজি যে সমস্ত জিনিসগুলো পছন্দ করে থাকে, ট্রেন্ডি এই ধরনের ফ্যাশনেবল ড্রেস চলে আসছে, তো আপনারা চাইলে অবশ্যই সেগুলো দেখতে পারেন এবং 10% ডিসকাউন্টে চাইলে কিনতে পারবেন। জাস্ট SamZone এই কুপনটা ব্যবহার করুন, অন্যথায় আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটাতে গিয়ে যে কোনো কিছু ফেব্রুয়ারি লাইফ থেকে কিনলেই আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। যতগুলো খুশি ততগুলো কিনুন, প্রত্যেকটাতে 10% ডিসকাউন্ট। বডি ফ্রেম বেশ ভালোই মোটা, বেশ ভালো মোটা, কারণ এর মাঝে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। বাট এরকম মোটা একটা স্মার্টফোনে কেন 3.5mm হেডফোন জ্যাক নেই, সেটাই তো প্রশ্ন। এটা কমতির জায়গা, মাথায় রাখবেন। তবে ভালোর জায়গা কি জানেন? এর ডিসপ্লে, যেখানে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2+। তো এতে করে ফোনটার ডিউরেবিলিটি বেড়েছে, শক্ত হয়েছে ডিসপ্লে। কিন্তু এটাও মাথায় রাখতে ভুলবেন না, এই যে কর্নিং গরিলা গ্লাস হাতি ঘোড়া যাই হোক, এর আগেও আমি বলছি এই গ্লাসগুলোর উপরে কিন্তু মাইক্রো স্ক্র্যাচ ঠিক পড়ে, সুতরাং একটু সাবধান থাকাই ভালো। এর বাইরে টোটালি প্লাস্টিক বিল্ড একটা স্মার্টফোন, স্ক্র্যাচ পড়বে, কেস ব্যবহার করলে ভালো হবে। ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ অ্যামোলেড প্যানেল এবং 120 Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে, আর এটাতে পাঞ্চেল কাটআউট থাকছে। ডিসপ্লেটা একদম সিমেট্রিক্যাল টাইপের না, এর চিন বেজেল আমার কাছে একটু মোটা লাগছে, বিশেষ করে লোয়ার চিনটা একটু বেশি মোটা। ইভেন এর বেজেল এরিয়াও আপনাদের কাছে একটু মোটাসোটা লাগতে পারে। তবে এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন খুবই ভালো, স্যামসাং এর প্যানেল এবং কালার রিপ্রোডাকশন আসলেই ভালো। টাচ রেসপন্স নিয়েও কোনো ধরনের কমপ্লেন নেই, কোনো ধরনের টিনটো আমি এতে খেয়াল করিনি। আর 120 Hz এর ব্যাপারটাও চেক করে দেখছি, এটাও আমাদের টেস্টিং একদম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, এমনকি UFO টেস্টেও ঠিকঠাক রেজাল্টটাই দিতে পারছে। আর আছে 1000 নিট পিক ব্রাইটনেস, এখনকার যুগে শুনতে গেলে তো কম মনে হয়, তবে সত্যি বলতে কি এটাও কিন্তু কম না, এটাও কিন্তু দেখার জন্য উপযোগী। আমরা যখন ডিরেক্ট সানলাইটে গিয়েও ব্যবহার করছিলাম, এটাও আমরা স্ট্রাগল ছাড়াই ব্যবহার করতে পারছি। বাট নো HDR ক্যাপাবিলিটিস, এটাও মাথায় রাখবেন। এখন কম দামি স্মার্টফোন এই সমস্ত জায়গাগুলোতে একটু কস্ট কাটিং করবে, এটা খুব স্বাভাবিক। বাট হ্যাঁ, এই ডিসপ্লেটা আসলেই ভালো যখন কিনা আপনি মাত্র 23,000 টাকায় কিনছেন। বাই দ্য ওয়ে, যে 23,000 টাকা যে বললাম, এটা কিন্তু এর 6/128GB ভ্যারিয়েন্টের দাম, এবং যেহেতু পূজা এই টাইমটাতে হচ্ছে কি এটাতে স্পেশাল অফার চলছে, তবে প্রাইসটা কিন্তু ডে টু ডে এদিক সেদিক একটু হলেও হতে পারে। যাই হোক, ডিসপ্লের পরে আমি আসবো ক্যামেরাতে। যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এর মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল, এরপরে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, তারপরে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেল। এর যে মেইন শুটার, সেখানে কিন্তু আপনি ওয়াইএস পেয়ে যাচ্ছেন। স্যামসাং এর যে টোন, সেটা আমরা দেখতে পাচ্ছি ডেলাইট কন্ডিশনের ছবিতে। শার্পনেস ডিটেলও কিন্তু ভালোই পেয়েছি, এমনকি জুম করেও যদি খেয়াল করেন সেই জায়গাটা আপনি লক্ষ্য করবেন। পাশাপাশি আমি এই স্মার্টফোন দিয়ে মানে যখন ছবি তুলছিলাম, তখন আর একটু দামি ফোনগুলোও ছিল, লাইক 27,000 টাকা, যেমন ধরুন রিয়েলমির এই যে এই ডিভাইসটা, সো রিয়েলমি নার্জো 70 টার্বো, ওটার সাথে কম্পেয়ার করতে গিয়ে দেখলাম এইটা ডাইনামিক রেঞ্জ ওইটার চাইতে মানে মাস বেটারভাবে ক্যালকুলেশন করতে পারছে, বেশ ক্রিস্প টাইপের একটা ছবি দেয়। আর স্যামসাংয়ের যে নিজস্ব যে টোনটা, ওইটা আপনি পেয়ে যাবেন এই ছবি থেকে অবশ্যই। এখন যদি কিনা আমার কাছে A35 থাকতো, তাহলে আমি ডেফিনেটলি ওটার সাথে কম্পেয়ার করে হয়তো দেখতাম, বাট এই মুহূর্তে ওই ফোন তো নেই, সো থাকলে আর কি ওটা কম্পেয়ার করে দেখা যেত। বাট আমার কাছে মনে হয়েছে ওইটার চাইতে এটার ক্যামেরা মোটেই পিছিয়ে নেই, প্রায় সেম টু সেম হবে, হেড টু হেড টাইপের এরকম একটা হবে আর কি। তবে হয় কি, লো লাইটের সাথে সাথে বেশ কিছু নয়েজ গ্রেনও নিয়ে নেয় এর ক্যামেরা, যখন আপনি নর্মাল মোডে থাকছেন আর কি। বাট নাইট মোড অন করে নিলে কিন্তু নয়েজ গ্রেন কাট করে। সফটনেস একটু লক্ষ্য করবেন, কিন্তু অনেক স্মার্টফোন থেকেই নাইট মোডে এগিয়ে আছে, বিশেষ করে 23,000 টাকায় তো অবশ্যই এগিয়ে আছে। এরকম প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখা যায় এক্সপোজার ব্যালেন্স খুব ভালোভাবে করতে পারে না, সেখানে এই স্মার্টফোন কিন্তু ভালো ট্রাই করেছে। ডিসেন্ট একটা ক্যামেরা পাবেন কিন্তু এই স্মার্টফোন থেকে এরকম প্রাইস পয়েন্টে। দেন আমরা যদি আসি আলট্রা ওয়াইডে, এটাও আপনাকে অসন্তুষ্ট করবে না, মানে খারাপ টাইপের ক্যামেরা না, নামে মাত্র দিয়ে রাখছে তা না। এটাকে যদি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করেন, কালারের কিছুটা তারতম্য দেখবেন এবং ডিটেলের কিছুটা অভাব পাবেন, বাট স্টিল অ্যাজ এ আলট্রাওয়াইড ক্যামেরা এইটার ডাইনামিক রেঞ্জটা কিন্তু ভালোই পেয়েছি। আবার কর্নার এরিয়াতেও মোটামুটি ভালোই ডিটেল দেখাতে পারছি আর কি। সো আমার মনে হয় এর আলট্রাওয়াইডটাও আপনাদের পছন্দের তালিকায় থাকবে, তবে মাথায় রাখবেন এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট দেয়, লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারছে না। পোর্ট্রেট মোড ভালো ছিল, এইচ ডিরেকশনে ভালো রেজাল্ট পেয়েছি, এবং ছবিগুলো আমার কাছে কিন্তু খুব একটা সফট মনে হয়নি সেক্ষেত্রে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় একটা আর্টিফিশিয়াল টোন হয়তো লক্ষ্য করতে পারেন, একটু আর্টিফিশিয়াল টাইপের লাগতে পারে আপনাদের কাছে, তবে ছবিগুলো দেখতে খারাপ লাগে না, যারা সেলফি লাভার তাদের কাছে পছন্দ হওয়ার কথা। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরারও কিন্তু ডাইনামিক রেঞ্জ ভালোই পেয়েছি। আউটডোরে যখন আমরা ছবি তুলছিলাম হেভি হার্শ লাইটিং কন্ডিশনে, এটা মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করার ট্রাই করছে। লো লাইটে কিছুটা সফট করে অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্মার্টফোনের মতোই। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড মেইন ক্যামেরা না
বোথ সাইডের ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। তো যাদের প্ল্যান আছে যে আপনি 4K তে ব্লগিং করবেন মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, তাদের বোধহয় এটা কাজে লাগতে পারে। এবং স্টুডিও লাইটিং কন্ডিশনে আপনারা ভিডিও যেমনটা দেখছেন এটা কিন্তু 4K তে রেকর্ড হচ্ছে, প্লাস সাউন্ডও পাচ্ছেন এই স্মার্টফোন দিয়ে। তাই হোক মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। ভিডিও কিন্তু মানে আসলে এরকম প্রাইস পয়েন্ট অনুযায়ী ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। আমার মনে হয় এটা দিয়ে শুরু করতে চাইলে করা যায়। আর যেমনটা বলছিলাম ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS রেকর্ড করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনি সুপার স্টেডি মোড অন করতে পারবেন না। এখানে যে ওয়াইএস রয়েছে সেটাই কাজ করবে এবং তাতে করে মোটামুটি স্টেবল মনে হয়েছে, খুব আহামরি স্টেবিলিটি পাইনি, বাট ভিডিও কোয়ালিটি ভালো এবং শার্পনেস ডিটেলও ভালো ছিল। প্লাস এই যে এক্সপোজার ব্যালেন্স করতে যে টাইম নেয় হেভি লাইট থেকে লো লাইটে গেলে, সেই জায়গাটাও কিন্তু খুব একটা টাইম নিচ্ছে না। 4K ভিডিও আপনি কাজে লাগাতে পারবেন, বিশেষ করে যদি একটু স্টেবলভাবে শ্যুট করতে পারেন তাহলে কাজে লাগছে। আর আপনি 1080p 60 FPS এবার রেকর্ড করতে পারবেন কিন্তু চাইলে এই স্মার্টফোন দিয়ে। প্লাস 1080p গেলে আপনি সুপার স্টেডি মোডটাও পেয়ে যাবেন, তখন বেশ স্টেবল ফুটেজ পাওয়া যায়। বাজেট 23,000 টাকা, ক্যামেরার জন্য হলে এই স্মার্টফোনটা আমি রেকমেন্ড করতে পারি। তবে পারফরমেন্সের কি অবস্থা ভাই? এক্সিনোসের সেই কুখ্যাত বিখ্যাত প্রসেসর আছে এখানে, যা হলো 1380, যা আমরা A35-এও পেয়েছিলাম, সেই প্রসেসরটাই রয়েছে এখানে। এবং এই স্মার্টফোনটা পাওয়া যায় 6, 8 এই দুটা র্যাম ভ্যারিয়েন্টে, সেই সাথে 128 এবং 256 GB স্টোরেজ, র্যাম টাইপ LPDDR4X। আর এটা রান করছে One UI 6.1 বেসড অন Android 14। এই স্মার্টফোনটাতে স্যামসাং বলছে 4 বছরের মেজর আপডেট দেবে, এটা কিন্তু অনেক বড় একটা ক্লেম। তার পাশাপাশি 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই জায়গায় কিন্তু আবার খেলে দিয়েছে। এবং স্যামসাংয়ের ফোন কেনার পিছনে একটা মেইন রিজন অনেকেরই থাকে, এদের যে ইয়াটা কি বলে ইউআইটা, এই জায়গায় কিন্তু সবার থেকে এগিয়ে আছে দেখুন এরকম প্রাইস পয়েন্টের ফোন বিবেচনায়। বাট এই যে প্রসেসরটা না, এই প্রসেসরটা খুব আহামরি কিছু না, এটা ডে টু ডে টাস্ক সামলাতে পারবে। এই স্মার্টফোন ডে টু ডে টাস্কে কোনো সমস্যা ছিল না। তবে অ্যাপ ওপেন ক্লোজে আমাদের কাছে মনে হয়েছে একটু টাইম নিচ্ছে। এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস এর চাইতেও আর একটু ফাস্ট ওপেন করতে পারে অ্যাপগুলো, বাট কখনো একদম ল্যাগ হ্যাং মেরে বসে আছে এই সমস্যা পাইনি। আবার অন আপ করছে নিজে নিজে, মানে রিবুট নিচ্ছে, এরকম প্রবলেমও ফেস করিনি। আর মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে যদি 6 GB র্যাম নেন, সেক্ষেত্রে আপনি ওরকম 6-7টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন ইজিলি, যদি ভারী অ্যাপ্লিকেশন হয়। আর লাইটার অ্যাপ্লিকেশন হলে আরও বেশ কিছু ইউজ করা যায়। সেক্ষেত্রে দেখছিলাম লং রানে গিয়েও এগুলোকে রান করে রাখতে পারছে আর কি। আর তারপরেও যদি আপনার বেশি র্যামের প্রয়োজন হয়, ডেফিনেটলি 8 GBটা চয়েস করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, এই স্মার্টফোন দিয়ে কিন্তু গেমিংয়ে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। যেমন আমরা শুরুতে ট্রাই করি পাবজি দিয়ে, যেখানে আমরা স্মুথ এক্সট্রিমে প্লে করি। স্মুথ এক্সট্রিমে গিয়ে আমরা দেখলাম এটা মোটামুটি ওরকম কত 50 থেকে 58 এর মাঝে এপিএসটা আর কি ওঠানামা করছিল, তবে বেশ ভালোই ওঠানামা করে। বাট মাঝে মধ্যে এটা কিন্তু 49, 46 এর মাঝেও চলে আসছিল। সো এটা মানে স্টেবল পারফরমেন্স দিতে পারছে না, এদিক সেদিক করে একটু আর কি। আবার গেনশন ইম্প্যাক্টে বাই ডিফল্ট সেটিংসেও খুব একটা ভালো রেজাল্ট দেয়নি। সেই ক্ষেত্রে এটা ওই 23 থেকে 28, 29 এর মাঝে আর কি ওঠানামা করছিল ফ্রেম রেট, এবং কখনোই স্টেবিলিটি এরকমভাবে পাওয়া যায়নি, খুব এদিক সেদিক করছিল। পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু টুকটাক স্ট্যাটার ইভেন লাইকের দেখা পেয়েছি অ্যাকশন মোমেন্টগুলোতে গিয়ে। তবে ফ্রি ফায়ার খেলতে চাইলে আপনি তুলনামূলকভাবে বেটার আউটপুট বের করতে পারবেন। স্টিল এখানেও অ্যাকশন মোমেন্টে গিয়ে টুকটাক ল্যাগ দিচ্ছিল, আর ফ্রেম রেট এখানেও কিন্তু স্টেবল পাওয়া যায়নি। গেমিংয়ে এই চিপটা আসলে খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি, এর আগের স্মার্টফোনে আমরা তেমনটাই বলছিলাম। তবে এটুকু শেয়ার করে বলা যায় আপনি আগামী 4টা অ্যান্ড্রয়েডে আপডেটেড থাকতে পারছেন। আর ওয়ান ইউএর কিছু মজা আছে, যারা একবার পেয়ে গেছে তাদের কাছে হয়তো ভালো লেগে যাওয়ার কথা। তবে যাই ভালো লাগুক আর না লাগুক, ব্যাটারি ভালো লাগবেই। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে না, সরি বক্সে পাবেন না, ওইটা সাপোর্ট নেয়, আপনাকে কিনে নিতে হবে। তো আমরা একটু হাই ওয়াটের চার্জার দিয়ে, লাইক 67 ওয়াটের চার্জার দিয়ে এটা চার্জ করা হয়েছিল, এবং তাতে করে এই স্মার্টফোন মানে 1 ঘন্টা 30 মিনিট লেগেছে আর কি ফুল চার্জ করতে। তো একটু মোটামুটি ভালো সময় লাগবে, বাট ব্যাকআপ খুব ভালো পাবেন ভাই। 6000 mAh এর ব্যাটারি রয়েছে। তো তো এইটা দিয়ে আপনি মানে একদিন চালিয়ে অনায়াসে গিয়ে দেখবেন যে 20%, 25% প্লাস বা আরেকটু বেশি হয়তো ব্যাটারি থেকে যাচ্ছে আর কি এরকম। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই। আর স্পিকার স্টেরিও, হ্যাঁ স্টেরিওর মজাটা পাচ্ছেন, বাট যেটা হয় ফুল ভলিউমে গেলে পরে এই স্মার্টফোনের এই জায়গাটা কাঁপে, এবং বেশ ভালোই কাঁপে, যে জিনিসটা অ্যানোয়িং লাগছে আমার কাছে। কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো, আমি ফুল ভলিউমে কোনো ডিস্টরশন পাইনি এর থেকে। ইয়ারপিসের সাউন্ডেও কোনো ধরনের সমস্যা পাইনি, সেই জায়গাটা ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি কিন্তু বোথ কানেকশনে। আর প্রয়োজনীয় সেন্সরসগুলো পেয়ে যাচ্ছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে এতে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি M35। M35 কেন কম দাম বুঝতে পারছেন তো? এটা আসলে স্যামসাং যেটা করে দেখবেন, ওদের এ সিরিজটাতে আর এম সিরিজে দুইটার মাঝে সিমিলারিটিস রাখে, কিন্তু কিছু কিছু বিষয়ের কারণে আপনার মনে হবে এ সিরিজটা একটু প্রিমিয়াম। হ্যাঁ, কিছু জায়গায় প্রিমিয়াম থাকে, যেমন ওইটার ডিজাইনটা দেখুন, এইটা ডিজাইনটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর ওরা মুড়ির মতো এগুলো সেল করে পরে। তো এই আর কি, যদি ক্যামেরার জন্য চয়েস করার মতো মানে ডিভাইস খুঁজে থাকেন এরকম প্রাইস পয়েন্টে, তাহলে এটা অবশ্যই একবার দেখা উচিত হবে। আর যদি পারফরমেন্সের জন্য বলেন, তাহলে বলবো ভাই 23-24 হাজার টাকায় এর চাইতে বেটার পারফরমেন্সের স্মার্টফোন আপনি পেয়ে যাবেন। জি,
সো ডিসিশন আপনার। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।